সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীরা দাবি নতুন যুগের সূচনা, নিয়ন্ত্রণে এয়ারপোর্ট, রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন ভবন। বিমানে পালালেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দুর্নীতিতে জড়িতদের বিষয়ে অর্থনৈতিক শ্বেতপত্রে নেই স্পষ্ট ধারণা, দায়ীদের আইনের আওতায় আনা কঠিন বলছেন বিশ্লেষকরা। সূত্র ধরে অপরাধী শনাক্তের পরামর্শ কমিটির। খেয়াল রাখতে হবে যে এভিডেন্সগুলো কালেক্ট করার সময় তারা যেন এমন কোনো ফাঁকফোকর যেন না থাকে যাতে এরা আবার পার পেয়ে যায়। চট্টগ্রামে তেল নিয়ে চলছে তেলেসমাতি, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দোকান থেকে উধাও বোতলজাত সয়াবিন। টিসিবির ট্রাকের সামনে বাড়ছে ভিড়। রাজধানীতে যেন চলছে হর্ন বাজানোর প্রতিযোগিতা। যত্রতত্র রাস্তা পারাপার এবং ট্রাফিক অব্যবস্থাপনাকে দুষছেন চালকরা, নিরুপায় নগরবাসী। অনেক শব্দ দূষণ, খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন। এই জায়গায় আসলে হর্ন দিয়ে আদৌ কোনো লাভ হবে না, তারপরও দেখা যাচ্ছে হর্ন দিতে থাকে মানুষ। যেই অবস্থা দেই যে হর্ন মানে মাথা মুথা সব হয়ে দিতে আসছে। আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো নাবিলা সোহার। বিমানে দামেস্ক ছেড়ে পালিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সরকার পতনের দাবি করে দেশটিতে নতুন যুগের সূচনার ঘোষণা দিয়েছে বিদ্রোহী এইচটিএস গোষ্ঠী। কোনো প্রতিশোধ নেওয়া হবে না বলেও জানিয়েছে। রোববার সিরিয়ার রাজধানীতে ঢুকে পড়েছে বিদ্রোহীরা। কিছু এলাকায় গোলাগুলির আওয়াজ পাওয়া গেলেও বেশিরভাগ স্থানে প্রায় বিনা বাধায় এগিয়েছে যোদ্ধারা। দখলে নিয়েছে বিমানবন্দর, রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও ভবন। এর আগে রাজধানী ঘিরে কয়েকটি উপশহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। কুখ্যাত এক কারাগার থেকে হাজার হাজার কয়েদিকে বের করে আনার কথাও শোনা যাচ্ছে। শুক্রবারই কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হোমসের নিয়ন্ত্রণ নেয় এইচটিএস গোষ্ঠী। এছাড়াও 24 ঘন্টায় আরও 3টি গুরুত্বপূর্ণ এলাকার দখল নেয় তারা। দেরা, সৈদিয়া সহ সবগুলো অঞ্চলে দামেস্ক ঘিরে দক্ষিণের বেশিরভাগ এলাকা থেকে সরে যায় সিরীয় সেনারা। সিরিয়ার রাজধানী দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার্স থেকে সরে গেছে সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দলে দলে সেনারা পালাচ্ছে ইরাকের পথে। শনিবারই 2000-এর বেশি সিরীয় সেনা প্রবেশ করেছে প্রতিবেশী দেশে। এ তথ্য নিশ্চিত করেছে সীমান্তবর্তী শহর আল কাইমের মেয়র। ইরাকের পথে বাশার আল আসাদ বাহিনীর আরও হাজার হাজার সদস্য। প্রতিরক্ষা বাহিনীর গাড়ি নিয়েই রওনা হয়েছেন অনেকে। বিদ্রোহীরা রাজধানী দামেস্কে ঢুকে পড়ার পর সে কারণেই কোথাও প্রতিরোধ করতে দেখা যায়নি, বরং গত কয়েকদিন ধরে বিভিন্ন শহরে বিদ্রোহীদের দাপটে পিছু হটেছে তারা। বিভিন্ন সরকারি স্থাপনা ও কার্যালয় ছেড়েও চলে গেছে তারা। সিরিয়ায় আসাদ পরিবারের 54 বছরের রাজত্ব, অথচ পতন ঘটল মাত্র 11 দিনে। বিদ্রোহীদের নজিরবিহীন উত্থানে গদি ছেড়ে পালালেন 24 বছর মসনদ আঁকড়ে রাখা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বহুবার চ্যালেঞ্জের মুখে পড়ে ক্ষমতা ধরে রাখলেও এবার হলো না শেষ রক্ষা। বাবার মৃত্যুর পর 2000 সালে হঠাৎই রাজনীতিতে আগমন ঘটেছিল বাশার আল আসাদের। আলোচনায় না থেকেও বনে যান প্রেসিডেন্ট। মূলত সড়ক দুর্ঘটনায় ভাই বাসেল আল আসাদের মৃত্যুর পরই ক্ষমতার দরজা খুলে যায় বাশারের জন্য। প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে নানা সংস্কারের বার্তা দিয়ে প্রশংসিত হয়েছিলেন, অর্জন করেছিলেন পশ্চিমাদের আস্থাও। যদিও তার শাসনামলে সংস্কারের তেমন দেখা মেলেনি। বলা হয় বাবার নীতিতেই সিরিয়া শাসন করেছেন এই নেতা। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গৃহযুদ্ধে বিদ্রোহীদের সাথে লড়াইয়ের জেরে হাজার হাজার মানুষের প্রাণহানির জন্য সমালোচিত এই প্রেসিডেন্ট। 2 যুগের শাসনামলে বেশ কয়েকবারই নড়বড়ে হয়েছে গদি। 2011 সালে আরব বসন্তের জেরে পতন ঘটেছিল তিউনিসিয়া, মিশর ও লিবিয়ার শাসকদের। আঁচ লাগে ইয়েমেন, বাহরাইন ও সিরিয়াতেও। গণবিক্ষোভের মুখে পড়লেও শেষ পর্যন্ত টিকে যান প্রেসিডেন্ট বাশার। বলা হয় ইরান, রাশিয়া ও হিজবুল্লাহর সহযোগিতায় আন্দোলন দমন করেছিলেন তিনি।
আসাদের গদি টিকে গেলেও বিভিন্ন গোষ্ঠীর বিদ্রোহে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায়। সরকার দেশটির বড় অংশে নিয়ন্ত্রণ হারায়। এক পর্যায়ে আইএসের উত্থানে আরও অস্থির হয়ে পড়ে সিরিয়া। এক এক বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে সিরিয়ার সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, তুরস্ক সহ বিদেশি শক্তিরা। এখনও উত্তরাঞ্চলের অনেক জায়গা রয়েছে মার্কিনীদের নিয়ন্ত্রণে। একাধিক ঘাঁটি আছে তুরস্কের। নিয়মিত সিরিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলও। এরপরও রাজধানীকে কেন্দ্র করে শাসন ক্ষমতা ধরে রেখেছিলেন বাশার আল আসাদ। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। মাত্র 11 দিনের অভিযানে একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করেছে বিদ্রোহীরা। প্রায় বিনা বাধায় ঢুকে পড়েছে দামেস্কেও। রহস্যময় কারণে রাজধানীতে কোনো প্রতিরোধী গড়তে পারেনি সিরিয়ার সামরিক বাহিনী। এমন পরিস্থিতিতে সাম্রাজ্য ছেড়েই পালাতে বাধ্য হলেন বাশার। এর আগে 1971-এ সিংহাসনে যাওয়ার পর 2000 সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ধরে রেখেছিলেন বাশারের বাবা হাফিজ আল আসাদ। এরপর গত 2 যুগ ধরে সিরিয়ার একচ্ছত্র অধিপতি ছিলেন বাশার আল আসাদ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে আর্থিক খাতে লুটপাটের চালচিত্র। তবে দোষীদের শনাক্ত এবং তাদের বিচার কিভাবে সম্ভব তা নিয়ে নেই কোনো দিক নির্দেশনা। তবে কমিটির সদস্যরা বলছেন শ্বেতপত্রে দুর্নীতির প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। সূত্র ধরে অপরাধী চিহ্নিত করবে সরকারের বিভিন্ন সংস্থা। বিশ্লেষকরা বলছেন অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট না করায় ফাঁকফোকর গলে বেরিয়ে যাবে অপরাধীরা। আওয়ামী লীগ শাসন আমলে ব্যাংকিং খাতে হয়েছে সবচেয়ে বেশি অনিয়ম, দুর্নীতি। ঋণের নামে পাচার হয়েছে ব্যাংকের টাকা। আর্থিক অনিয়ম, দুর্নীতি ও লুটপাট নিয়ে প্রকাশিত শ্বেতপত্রেও উঠে এসেছে সেই চিত্র। এতে উল্লেখ করা হয় ব্যাংকিং খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ প্রায় 7 লাখ কোটি টাকা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির পক্ষ থেকে বলা হয় স্বল্প সময়ে ব্যাংক লুটপাটের প্রক্রিয়া তুলে ধরা হয়েছে। গভীরভাবে খতিয়ে দেখা গেলে বেরিয়ে আসবে আরও ভয়াবহ অনিয়ম। আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব যে প্রক্রিয়ার মাধ্যমে লুটপাটগুলো হয়েছে সেই প্রক্রিয়াটাকে সামনে আনা, এবং যারা এর জন্য দায়ী তাদের কিছু বিষয় আমরা সামনে আনলেও গভীরভাবে বিষয়গুলো খতিয়ে দেখার দায়িত্ব কিন্তু সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে তাদের, কারণ এইসব জায়গায় অনেক ফরেন্সিক এভিডেন্স দরকার। আমি মনে করি যে শ্বেতপত্রের যে দায়িত্ব ছিল সেই কাজটা আমরা করেছি। আমরা বিষয়গুলোকে সামনে তুলে এনেছি খুবই অর্গানাইজডভাবে এবং খুব একটা বলা যায় যে সামগ্রিক একটা চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। অনিয়ম এবং দুর্নীতির চিত্র তুলে ধরা হলেও জড়িতদের বিষয়ে শ্বেতপত্রে নেই স্পষ্ট ধারণা। তাই দায়ীদের আইনের আওতায় আনা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা। যে শুধুমাত্র দুর্নীতি হয়েছে অতটুকু বললে তো হবে না। অতটুকু বললে তো আপনি শাস্তিরও বিধান করতে পারবেন না। আপনি কোন কোন ঘটনাগুলো নিয়ে হয়েছে, কার আমলে কতটুকু হয়েছে, কি কি কারণে হয়েছে, কোন সার্কুলারের জন্য হয়েছে, কোন সার্কুলার প্রোটেকশন দিয়েছে, কোন সার্কুলার উৎসাহিত করেছে, এগুলো উল্লেখ করতে হবে। তা নাহলে তো আসলে আপনার এই এলাকাকে উদ্ঘাটন করা যাবে না, দুর্নীতির সূত্রগুলো উদ্ঘাটন করা যাবে না। শ্বেতপত্রের সূত্র ধরে সরকারের বিভিন্ন সংস্থা তদন্তে নামলে দায়ীদের চিহ্নিত করা সহজ হবে। এখন সরকার কতটা গুরুত্বের সাথে বিষয়টি নিচ্ছে তার উপর নির্ভর করছে শ্বেতপত্রের সফলতা। যারা এইসব বিষয়ে দায়ী তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা, মামলা করা, তাদের ব্যাপারে পুরো প্রমাণপত্রগুলো তৈরি করা, ফাইলের যে কেসের জন্য যে ফাইলগুলো, এভিডেন্সগুলো যেগুলো কালেক্ট করতে হয়, এই পুরো প্রক্রিয়াটা করতে যে ধরনের দক্ষতা, যে ধরনের এক্সপার্ট এবং যে ধরনের ডিপার্টমেন্টের যে অভিজ্ঞতাগুলো দরকার সেগুলো কিন্তু সরকারি বিভিন্ন দপ্তরে আছে। খেয়াল রাখতে হবে যে এভিডেন্সগুলো কালেক্ট করার সময় তারা যেন এমন কোনো ফাঁকফোকর যেন না থাকে যাতে এরা আবার পার পেয়ে যায়। পরিবর্তিত এই সময়ে আর্থিক খাতের অনিয়ম বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। তা না হলে অর্থনীতির ভিত্তি টেকসই করা কঠিন হবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সয়াবিন তেল নিয়ে তেলসমাতি কারবার চট্টগ্রামে। দোকান থেকে বোতলজাত সয়াবিন রীতিমতো উধাও। এই অবস্থায় খোলা তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বিপাকে পড়া সীমিত আয়ের মানুষ ভিড় করছেন টিসিবি ট্রাকের সামনে। চট্টগ্রামে মুদি দোকানের সয়াবিন তেলের বেশিরভাগ তাক খালি পড়ে আছে কয়েকদিন ধরে। সরিষার তেল মিললেও রীতিমতো উধাও বোতলজাত সয়াবিন। খুঁজলে 5 লিটারের কিছু বোতল পাওয়া যায়, কিন্তু 1, 2 ও 3 লিটারের বোতল যেন সোনার হরিণ। এ সুযোগে খোলা সয়াবিনের দাম লিটার প্রতি 20 থেকে 25 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 টাকায়। দাম বেড়ে যাওয়ায় সরবরাহ কমিয়ে দিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান।
খোলা তেল না পাওয়ার কারণে বোতলজাতের উপর চাপ পড়ছে। এখন বোতলজাত আবার ডেলিভারি নাই। কোনো কোম্পানির কাছে 1 লিটার 2 লিটার আছে, কিন্তু 5 লিটার কোনো কোম্পানির কাছে নেই। মনে করেন 6 কার্টন অর্ডার দিছি, তাহলে 2 কার্টন 3 কার্টন এতটুকু। বাজারে গিয়ে বোতলজাত তেল না পেয়ে খোলা তেল কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। 5 লিটার রেগুলেটরকে আপনার প্রাইসটা করে রিপেয়ারিং করে ওরা নতুন করে প্রাইস দিয়ে দিচ্ছে, আর অ্যাভেলেবেল দোকানে পাওয়া যাচ্ছে না। আদার মনিটরিংটা কমে গেছে এখন, ওই জন্য দামটা কি লাফাই বাড়াই নিতেছে এরা। এজন্য ডলারের মূল্য এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধিকে দুষছেন খাতুনগঞ্জের ডিলাররা। লোকসান ঠেকাতে মিলাররাও কমিয়েছে সরবরাহ। খোলা বাজারে রেট বেশি, বোতলের রেট কম, এটা আরো চাইতে বোতলের রেট বাড়ানোর জন্য মিল মালিকেরা। ন্যাশনাল বিশ্ববাজার তেলের বাজার বাড়তে ছিল হিসেবে এখানে তেলের বাজারটা বাড়তে ছিল। ওদের সাপ্লাই বদ্ধ, ওদের কাছে মাল ছিল কম, যার জন্য মার্কেটে একটা ক্রাইসিস হয়েছে। উপায় না দেখে তেলের জন্য সীমিত আয়ের মানুষের লাইন এখন টিসিবির ট্রাকের সামনে। সেখানেও চাহিদার তুলনায় সরবরাহ কম। বাজারে তেলের অনেক সংকট, 5 লিটার তেলের জন্য গেছি, তেলও পাচ্ছি না। আমরা এখানে কষ্ট করে লাইন ধরে 6টা বাজার লাইন দিয়ে নিয়ে যাই। একটা পয়েন্টে 400 জন যদি মাল দেওয়া হয়, প্রতি পয়েন্টে 1800 এরকম করে মাল দাঁড়াচ্ছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে নয়াপল্টন থেকে ভারতীয় দূতাবাসে প্রতিবাদী পদযাত্রা করছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। বিস্তারিত জানাবেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। পদযাত্রা কোথায় পৌঁছালো, সার্বিক পরিস্থিতি কি দেখছেন জানাবেন। সোয়ার এখনো শুরু হয়নি, এটি শুরু হতে আরো খানিকটা সময় লাগবে। ইতিমধ্যেই নেতাকর্মীরা এসে জড়ো হচ্ছেন। বিএনপির যে মূল 3 অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের নেতাকর্মীদেরই আসলে এই পদযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে, সেটিকে লক্ষ্য করে ইতিমধ্যেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। বিভিন্ন ইউনিটের, ঢাকা সহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আসলে এসে উপস্থিত হচ্ছেন। তাদের যে বক্তব্য, তারা মূলত ভারতীয় আগ্রাসন বিরোধী এই পদযাত্রাটি করছে, যেটির লক্ষ্য ভারতীয় হাইকমিশন ঢাকাস্থ। সেখানে যাওয়ার গন্তব্যের উদ্দেশ্যে মূলত তারা রওনা হবেন এই নয়াপল্টন থেকে, এবং আমরা ধারণা করছি নয়াপল্টন থেকে শুরু হওয়া এই পদযাত্রাটি হয়তোবা রামপুরা বাংলাদেশ টেলিভিশন ভবনের ঠিক সামনের অংশটায় হয়তোবা পুলিশি বাধার মুখে পড়তে পারে, এবং এরপর সেখান থেকে স্মারকলিপি নিয়ে যাবেন দলের নেতৃবৃন্দ। এবং যে স্মারকলিপিটি দলের তরফ থেকে, অর্থাৎ এই অঙ্গ সংগঠনগুলোর তরফ থেকে যে স্মারকলিপি তৈরি করা হয়েছে, সেই স্মারকলিপিতে বিএনপির এই 3 অঙ্গ সংগঠন যেটি বলছে সেটি হচ্ছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দূতাবাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত এক ধরনের বাধ্য, সেটি যেন নিশ্চিত করা হয়, এবং সেই সঙ্গে এই ধরনের কোনো ধরনের আগ্রাসন কিংবা অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ সেটি যেন না করা হয়, সেই বিষয়গুলি তারা উল্লেখ করবেন তাদের দেওয়া স্মারকলিপিতে। সোহার। রবিন, ধন্যবাদ আপনাকে। অবসরোত্তর ছুটিতে থাকা উপসচিবের গাড়ি চাপায় মারা গেছে এক শিক্ষার্থী। গুরুতর আহত হয়ে 6 দিন চিকিৎসাধীন ছিল আরিফ। নিহতের পরিবার এটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে মামলা দায়ের করেন উপসচিবের নাতি স্বপ্নের নামে। কঠোর বিচার দাবি করেন তারা, কিন্তু স্বপ্ন জামিন পেয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। 30 নভেম্বর দুপুর 1টা, রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল শিক্ষার্থী আরিফ। পেছন থেকে দ্রুতগতির একটি এসইউভি গাড়ি ধাক্কা দেয় তাকে। ভয়াবহ আঘাতে পড়ে যায় আরিফ। চরম মুহূর্তে গাড়ি না থামিয়ে আরিফকে পিষে গাড়ি চালিয়ে পালিয়ে যায় চালক। গুরুতর আহত অবস্থায় প্রথমে মুগদা, পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় আরিফকে। 6 দিন জমে মানুষের টানাটানি শেষে মৃত্যু হয় এই শিক্ষার্থীর। গাড়িটা ফুল বামে চাপাইয়া ওরে নিয়ে এই খাম্বার সাথে বাড়ি খাওয়া ফালাই দিয়ে টাইমটা চলে গেছে। প্রেদা উঠায় দিয়ে ঠিক এই জায়গাটা থেকে মনে হয় নিয়ে গেছে 2 চাক্কা। সে গাড়ি চলবে করতে পারতো, প্রথম টাকা সে বাচ্চা যায়, পরে তার মারলো আবার। সে বাচ্চা লাইসেন্স নাই, লাইসেন্স ছাড়া কেন মা ওনাকে গাড়িটা দিবে? তা আমরা চেষ্টা করছি দর কইয়া, পরে মসজিদের সামনে যে আর একটা রিক্সারে মারছে,
ওটা রিস্কাওয়ালাটা লাভ দিয়ে যায় আপনার মসজিদের রোডের ভিতরে পড়ছে দেখে নাহলে ওটা ডাইল বানাই আমরা এই খুনের বিচার চাই, এটা ঠান্ডা মাথায় খুন। বিআরটির তথ্য মতে গাড়ির মালিক নাজমুন নাহার, যিনি অবসররত ছুটিতে থাকা একজন উপসচিব। এ ঘটনায় গাড়ির মালিকের নাতি স্বপ্নকে আসামি করে খিলগা থানায় মামলা দায়ের করে নিহতের বাবা। মামলায় অভিযুক্ত স্বপ্নকে গ্রেপ্তার করে পুলিশ, গাড়িটিও জব্দ করা হয়। আমরা মামলা রেকর্ডের পরপরই আসামি অ্যারেস্ট করি এবং তার কিছুক্ষণ দু একদিন পরেই আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাড়িটা জব্দ করতে সক্ষম হই। টেলিফোনে এ ঘটনায় অভিযুক্ত স্বপ্নকে নির্দোষ দাবি করেন উপসচিব নাজমুন নাহার। তার দাবি, ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন মিন্টু নামের একজন। মামলায় তার নাতি স্বপ্ন জামিন পেয়েছে বলে দাবি করেন তিনি। তো মিন্টু যখন গাড়ি বের করছে, স্বপ্নকে বাসাবো ওই কমিউনিটি সেন্টারে নিয়েছে। নেওয়ার পর ওখান থেকে অনুষ্ঠান শেষে আসার পথে সে যখন এই দুর্ঘটনা ঘটাইয়ে স্বপ্নকে নামাই দিয়ে সে তুরস্কে চলে যায়। মহানগর স্যারের অর্ডার শিটে আছে যে সকল কিছু বিবেচনা করিয়া দেখা যায় শিশুটি নির্দোষ। এমত অবস্থায় তদন্ত প্রতিবেদন আসার পর শিশুটিকে ৫,০০০ টাকা বন্ডে জামিন মঞ্জুর। নবম শ্রেণী পড়ুয়া ছেলেকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। এটিকে হত্যাকাণ্ড উল্লেখ করে দায়ীদের উপযুক্ত শাস্তি চান স্বজনরা। আমার ছেলে হারাইলাম, তার আমি যথেষ্ট শাস্তি চাই, আর কি ন্যায্য বিচার চাই। আমি আমার ছেলে যেভাবে গেছে আমি সেইভাবে আমার বাচ্চার বিচার চাই। আর ওটুক বাচ্চার হাতে গাড়ি দেয় মানুষ, ইচ্ছে করে করছে। গাড়ি হলো আমার ভাইয়ের পেটের উপর দিয়ে চালাই নিয়ে গেছে। আসামিকে জামিন করে নিল, এটা কিভাবে জামিন হলো আমরা এটারও তথ্য চাই। একদিন পরে এই মামলা কিভাবে জামিন পায় এবং গাড়ি চালক সহ যারা ওর পেছনে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। দিন দুপুরে এলাকায় এমন ঘটনায় অভিযুক্ত যাতে পার না পায় সে দাবি স্থানীয়দের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যারা রাজধানীর রাস্তায় অহরহ হর্ন বাজিয়ে যাচ্ছেন তারা আসলে কতটা সচেতন? নিজের ক্ষতি তো করছেনই, হর্নে অতিষ্ঠ মানুষের ক্ষতির বিষয়ে বা তাদের ভাষ্য কি জানাবেন সহকর্মী ফারহানা নান্সি। কারো যেন 10 সেকেন্ড ধৈর্য ধরার সময় নেই। রাজধানী জুড়ে কারণে অকারণে হর্ন বাজানো এখন স্বাভাবিক নিত্য ঘটনা। চালকদের অবশ্য আছে নানা যুক্তি। যত্রতত্র রাস্তা পারাপার আর ট্রাফিক অব্যবস্থাপনাকে দুষছেন তারা। ঠেকায় পুরা বাজাই কেন, পরিস্থিতি শিকার। আমার দেহা দিয়ে আবার একজনে বাজাইছে, আবার ওর দেহা দিয়ে আবার আরেকজন বাজাইছে। এই যে মানুষজন যেতে সামনে খাড়ায় রয়েছে, আপনার রিক্সায় মনে করেন যে যেতে চায় না, তো হরেন দিয়ে আর কি বামে চাপায় গাড়ি আউরা করে যায় না, ব্রেক করে বোঝায়। বাঙালি কোনোদিনও কাজ হবে না, মামলা দিতে হবে বেশি করে। অনেকেই জানেন শব্দ দূষণে নিজেরও ক্ষতি হচ্ছে, তবু কখনো অকারণে কখনো স্বভাবজাতভাবে চালকরা হর্ন দিয়েই যাচ্ছেন। আমরা যে হর্নটা ইউজ করি এটা হলো ব্রেনের সমস্যা, কথা বলছেন। অতএব এটা যদি পদক্ষেপ নেয় প্রশাসন ঘোরাঘোরার থেকে, তাহলে এটা ঠিক আছে। কোনোভাবেই কাম্য না এবং সুস্থ মানুষ অহেতুকভাবে হর্ন বাজায় না, ম্যাক্সিমাম মানে না আর কি। হ্যাঁ, আমার মনে হয় অনেকে সচেতন না এই কারণে। শুধু রিস্কের কারণে হয়তো হঠাৎ একটু দেই, তাছাড়া হর্ন দেওয়ার প্রশ্নই আসে না। অনেক শব্দ দূষণ, খুবই বিরক্তিকর একটা সিচুয়েশন। যারা ভুক্তভোগী তারা নিরুপায়, যেন অনেকটা অজান্তেই মেনে নিয়েছেন এই নগরে এভাবেই চলতে হবে। যেই অবস্থা দেই যে হরেন মানে মাথা মুথা সব হয়ে যেতে আসছে। রিক্সা দিয়ে যে বিভিন্ন পণ্য মাইকিং, এটা তো চরম শব্দ দূষণে আছে। দেখতে পাচ্ছেন যে গাড়ি জ্যামে আটকে আছে বা কোনো সিগন্যালে আটকে আছে, এই জায়গায় আসলে হর্ন দিয়ে আদৌ কোনো লাভ হবে না। তারপরও দেখা যায় যে হর্ন দিতে থাকে মানুষ। এখন সরকার থেকে যদি এই বিষয়ে কোনো কিছু পদক্ষেপ নেয় আমাদের জন্য ভালো। বিকট আর অনবরত হর্নের শব্দ দূষণে শ্রবণ শক্তি লোপ সহ নানাবিধ সমস্যায় পড়ছে মানুষ। শব্দ দূষণকারী আর এর শিকার যারা, তারা সবাই চান প্রতিকার। নগরবাসীকে হতে হবে ধৈর্যশীল আর অন্যের অধিকারের ব্যাপারে সচেতন। ফারহানা নান্সি, যমুনা নিউজ, ঢাকা।